শুভ সন্ধ্যা দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ সন্ধি। জুলাই 2024 বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন করেছিল। অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা নিয়ে জুলাইয়ের যে জন্ম হয়েছিল, সেই আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গাটায় দাঁড়িয়ে আমরা কতটুকু অর্জন করলাম, কি পরিবর্তন হলো, এবং ঠিক আজ থেকে 2 বছর আগে সেই জুলাইয়ে যারা এই পরিবর্তনটা এনেছে, যারা আসলে পুলিশের বাধার সামনে দাঁড়িয়েছে, যারা বাংলাদেশের জনগণকে একত্রিত করতে পেরেছিল, যারা বাংলাদেশের জনগণকে এই জিনিসটা বোঝাতে চেয়েছিল যে পরিবর্তন সম্ভব, তাদেরই একজন প্রতিনিধি তাহমিদ আল মুদাসসির চৌধুরী আমাদের সাথে উপস্থিত আছেন। তিনি সভাপতি জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক শিক্ষক ও তরুণ রাজনৈতিক সংগঠক। তাহমিদ আল মুদাসসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আম গুড। তাহমিদ, আলোচনার শুরুতেই জুলাইয়ে ফিরতে চাই, 2024-এর সেই জুলাইয়ে। এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে আসলে কিভাবে যুক্ত হলেন? এরপরে যে ডিফিকাল্টিসগুলো ফেস করেছেন থ্রু আউট দ্য জুলাই, এবং ফাইনালি অগাস্টে এসে সরকারের পতন হলো। সো টোটাল সিনারিওটা কেমন ছিল? আসলে এটা একটা অনেক লম্বা টাইম লাইন, যদিও আসলে আমরা এটাকে জাস্ট 36 দিন হিসেবে দেখি, বাট 36 দিন হলেও এখানে আসলে প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড মানে মনে হয় যে আপনার অনেক বড় একটা উপন্যাসের মতো। তো এখানে আসলে শুরুতে তো যুক্ত হওয়াটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। যখন আসলে কোটা সংস্কার আন্দোলনটা হচ্ছিল, এই মুভমেন্টটার সাথে শুধুমাত্র মানে আমার ব্যক্তিগতভাবে সরকারি চাকরির প্রতি কোনো ধরনের আকাঙ্ক্ষা বা আগ্রহ না থাকলেও যখন দেখছিলাম যে আসলে রাষ্ট্রের মধ্যে এমন একটা অন্যায় হচ্ছে এবং একটা অন্যায় প্রথা যেটার মাধ্যমে সরকারি চাকরিতে দলীয়করণ করা হচ্ছে, এবং আমরা এটা খুব ভালো করে জানি যে সেই সময়টাতে কোটা সংস্কারের মাধ্যমে মানে মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে, এবং এরকম অনেকগুলো জিনিসের মাধ্যমে শুধুমাত্র এটাকে আওয়ামীকরণের, মুক্তিযোদ্ধা কোটাটাকে সরকারি চাকরিকে আওয়ামীকরণের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। একই সাথে সাথে সরকারের যে ন্যারেটিভটা ছিল যে মানে হাসিনার যে ন্যারেটিভটা ছিল যে বাকিরা আমরা যারা সরকারের পক্ষে তারাই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, যারা বিপক্ষে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। তো শেখ হাসিনার এই ন্যারেটিভগুলো এরকম কয়েকটা জিনিসের উপর টিকে আছে। তার মধ্যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা। আপনি যদি এই কোটা সিস্টেমটা ভাঙতে পারেন, তাহলে শেখ হাসিনার যে রেজিমের যে আইডিয়াটা ছিল, ভেরি আইডিয়া যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, ওরা বিপক্ষ শক্তি, এবং যারা এই সো কল্ড শেখ হাসিনার বয়ানে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, তাদেরই শুধু রাষ্ট্র ক্ষমতা তাদের হাতেই থাকবে। যখন আপনি এই ভেরি আইডিয়াটাকে চ্যালেঞ্জ করেন, তো এই জায়গা থেকেই মূলত কোটা সংস্কার আন্দোলনে যাওয়া, এবং আমরা এটা দেখিয়েছিলাম যে এই ভেরি আইডিয়াটাকে যখন আপনি চ্যালেঞ্জ করতে পারেন, তখনই আসলে শেখ হাসিনার রেজিমটা আসলে ফল করবে, এবং শেখ হাসিনার রেজিমটা ফল করছে। এবং পরবর্তীতে যখন 14 তারিখের রাজাকার যে মুভমেন্টটা হলো, যখন শেখ হাসিনা আমাদেরকে যারা আন্দোলনকারী আছে তাদেরকে রাজাকারের নাতিপুতি হিসেবে সম্বোধন করলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আসলে পুরো বাংলাদেশে এই মুভমেন্ট আসলে কোটা সংস্কার আন্দোলন থেকে আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছিল, এবং 15 তারিখে ছাত্রলীগের হামলা, 16 তারিখে আবু সাঈদদের শাহাদাতের মাধ্যমে এটা পুরোপুরি সরকার বিরোধী আন্দোলনে রূপান্তর হয়ে গেছে। তো এই সময়টাতে আমাদেরকে আসলে অনেক বেশি ডিফিকাল্টিজ ফেস করতে হয়েছে, বিশেষ করে যখন 15 তারিখে সর্বপ্রথম আমাদের উপরে আক্রমণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই সময় এই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল বা যারা সামনে ছিল, যারা লিড দিচ্ছিল, বক্তব্য দিচ্ছিল, তাদেরকে পুলিশ খোঁজা শুরু করে। তো 15 তারিখ প্রথম ক্যাম্পাস থেকে মারামারি করে যখন একদম টায়ার্ড, সেই সময়টাতে বাসায় আসি, তখনই কয়েকজন সিনিয়র কল দেয় যে আজকে তোমাদেরকে অ্যারেস্ট করতে পারে বা তোমাদেরকে খুঁজতে পারে। তো সেই সময় সেই দিন থেকেই মোটামুটি পুরো জুলাই মাস, অগাস্ট মাস আর বাসায় থাকতে পারিনি। এক এক দিন এক এক জায়গায়, বিভিন্ন সেফ হাউসে, বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। আপনি কোন সেফ হাউসে ছিলেন? আমি ধানমন্ডির এদিকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছেন, আর শিক্ষকের বাসায় অনেকজন আন্দোলনকারীরাই ছিলেন, সেই শিক্ষকের বাসায় ছিলাম। একই সাথে আমার কয়েকজন বন্ধু আছে, সেই বন্ধুদের বাসায় আলাদা আলাদা করেছিলাম। তো এইভাবে এক এক দিন এক এক জায়গায় থাকতে হয়েছে, এক এক এরিয়াতে থাকতে হয়েছে। এইভাবে করে আসলে আমাদের পুরো দিনটা গেছে। আন্দোলনকারীরা সবাই তো মানে সেফ হাউস ইজ এ ভেরি
পলিটিক্যাল টার্ম ইন দ্যাট সেন্স। এক্স্যাক্টলি সো তো সব তরুণরা কিন্তু আসলে হচ্ছে সেই হাউসে থাকতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে এই যে আপনারা আসলে এরকমের কতজন ছিলেন যারা এইভাবে আসলে হচ্ছে সাপোর্টটা পেয়েছিলেন ওই সময়টায় দাঁড়িয়ে? এইটা আসলে এখন বলাটা অনেক বেশি কঠিন, বা ধরেন হচ্ছে প্রত্যেকেরই আসলে ইন্ডিভিজুয়াল অনেকগুলো স্টোরি থাকে। যেমন ধরেন যখন আমি ওই শিক্ষকের বাসায় গিয়েছিলাম, তো সেখানে আরো অনেকজন ছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা সেফ না, তো পরবর্তীতে আমি আর সেখানে স্টে করি নাই। আচ্ছা। আমি আবার অন্যদিকে মুভ করি, আবার অন্য ফ্রেন্ডের দিকে মুভ করি, ফ্রেন্ডের বাসায়। তো জিনিসগুলো অনেকটাই এরকম যে হচ্ছে, এবং প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল স্টোরি আছে। অনেকেই হচ্ছে কোনো একজন শিক্ষকের মাধ্যমে কিংবা হচ্ছে অন্য কারো মাধ্যমে এইভাবে করে ভিন্ন ভিন্ন জায়গাগুলোতে হচ্ছে তারা অবস্থান নিয়েছিলেন। এছাড়া জুলাইয়ের সময় যে বিষয়টা সবচেয়ে বেশি পীড়া দিত সেটা হচ্ছে প্রতিদিন কর্মসূচিগুলো ঘোষিত হতো এবং প্রতিদিনই কেউ না কেউ শহীদ হতো। তো এটা হচ্ছে সবচাইতে বড় ট্রমা ছিল। বিশেষ করে ধরেন আপনি সারাদিন রাস্তায় আন্দোলন করলেন, মারামারি করলেন পুলিশের সাথে, এরপর আপনি বাসায় গেলেন, বাসায় যাওয়ার পরে আপনি দেখলেন যে কতজন মানুষ শহীদ হলো। এবং এই বিষয়টা সবচেয়ে বেশি ট্রমা দেয়, পীড়া দিত সেই সময়টাতে, যে রাতে ঘুম আসতো না, যে এত বেশি ক্লান্ত ছিলাম তারপরেও ঘুম আসতো না। এবং সামহাউ মনে হতো যে যেই মানুষগুলো শহীদ হচ্ছে, এই শহীদের ত্যাগকে কি আমরা আসলে করতে পারবো কিনা, মানে বাস্তবায়ন করতে পারবো কিনা, কিংবা হচ্ছে ধরেন এরা তো আমাদের কয়েকজনের ডাকে এরা শহীদ হচ্ছে, নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে, তো এইটার ভারটা, দায়টা অনেকাংশেই নিজেদের উপর লাগতো। তো এইটা ছিল আসলে জুলাইয়ের ওই সময়কার সবচাইতে বেশি কঠিন আমরা এই সময়টা। বিষয়ে আরো কথা বলবো, কিন্তু আমাদের সময় হলো ছোট্ট একটা বিরতির। অবশ্যই যারা শহীদ হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, তাদের সেই আত্মত্যাগের কতটুকু মূল্যায়ন আমরা করতে পারলাম, আপনি আর কি হচ্ছে দুর্বিষহ সিচুয়েশন ফেস করেছেন, এসব ব্যাপারেই কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আবারও স্বাগত জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সেই জুলাইয়ের এই নিদারুণ দুর্বিষহ যে কষ্ট আপনারা ফেস করেছেন, তারপরে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছলেন। এরপরে 2 বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে আমরা যে হচ্ছে গণ অভ্যুত্থানে যারা আসলে হচ্ছে সম্মুখ সারির ছিল, তাদেরকে যেভাবে প্রতিবাদী হতে আমরা হচ্ছে ওই সময় দেখেছি, এখন কি কোথাও না কোথাও গিয়ে তারা আসলে কোনো একটা সিস্টেমের মধ্যে পড়ে গিয়েছে? কি মনে হয় যে তাদের কথা, প্রতিবাদের ধরনও খুব সিলেক্টিভ হয়ে গিয়েছে? মানে আমি যদি একটু এলাবোরেট করে বলি, যে সিলেক্টিভ অ্যাজ ইন অনেক নেতা আছে যাদেরকে আমরা ভেবেছিলাম, মানে বেশিরভাগ মানুষই ভেবেছিল যে তারা মব নিয়ে কথা বলবে, তারা হচ্ছে রেপ অ্যান্ড বলাৎকারের মতো ঘটনা নিয়ে কথা বলবে। তো কোথাও না কোথাও গিয়ে এই যে ধরেন হামেও তো হচ্ছে 1000 ছাড়ালো বাচ্চাদের মৃত্যুর সংখ্যা। তো এই যে টোটাল সিনারিওটা না, এটা কোথাও না কোথাও গিয়ে একটা প্যান্ডোরা বক্সের মধ্যে পড়ে গিয়েছে। আপনার কি মনে হয় যে যারা আসলে হচ্ছে ওই রাস্তা থেকে রাজপথ থেকে উঠে সংসদে যায়, সংসদে যাওয়ার সাথে সাথে কি তারা কোনো সিস্টেমের মধ্যে পড়ে যায় যে আমার হচ্ছে হিসেব করে কথা বলতে হবে এখন? আচ্ছা, এইখানে মানে এটা শুধু বাংলাদেশে না, এটা যে কোনো ডেমোক্রেটিক সিস্টেমেরই একটা বলা যায় ভেরি মানে আইডিয়া, যেহেতু আপনাকে একটা সিস্টেমের মধ্যে চলে আসতে হবে। এবং সবচেয়ে বড় প্রতিবাদের ধরন তো আর বদলানো মানে উচিত না। সমস্যা যেটা হচ্ছে, আমি আসতেছি পয়েন্টে, আপনার পয়েন্টে, সেটা হচ্ছে আপনার ভিতরের যে বিপ্লবী সত্তাটা আছে, আমাদের ডেমোক্রেটিক সিস্টেমটা আসলে সেই সত্তাটাকে হচ্ছে মেরে ফেলে। তো ধরেন আমরা যারা হচ্ছে এখনো বলা যায় সিস্টেমের পুরোপুরি বাহিরে, আমাদের যখন প্রতিবাদের ধরন কিংবা হচ্ছে আমাদের স্লোগানের ধরন, সেগুলো নিয়ে হচ্ছে প্রায় ক্রিটিসিজম হয় এবং প্রায় হচ্ছে আমাদেরকে বেয়াদব বা অভদ্র বা বিভিন্ন ধরনের কথাগুলো বলা হয়। আমি লাস্ট একটা এক্সাম্পল দেই। যখন লাস্ট 5ই আগস্ট রাষ্ট্রপতির সামনে একটা ডকুমেন্টারি শো করা হলো, তো সেই প্রোগ্রামে আমিও আমন্ত্রিত ছিলাম, আমিও উপস্থিত ছিলাম। তো সেখানে যখন ডকুমেন্টারিটা দেখানো হলো, তো ডকুমেন্টারিটা দেখানোর পরে প্রথম রিয়াকশনটা আসছে শহীদ এবং আহতদের পরিবার থেকে। যখন তাদের পক্ষ থেকে রিয়াকশনটা আসলো, এরপরে হচ্ছে মাহিন সরকার সেখানে প্রতিবাদ করলেন, মাহিন সরকারের সাথে আমি প্রতিবাদ করলাম। তো আমরা প্রতিবাদ করার পরে মাহিন সরকারকে এক প্রকার তার গায়ে আঘাত করা হয়েছে এবং তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তো সেখানে আমি তখন অনেক বেশি উত্তেজিত হয়ে গেছিলাম, যেহেতু আমাদের এনসিপির অন্যান্য নেতৃবৃন্দরা সেখানে ছিলেন। তো তাদেরকে বলতেছিলাম যে আপনারা কেন এখানে বসে আছেন, আপনারা এখানে কেন বের হয়ে যাচ্ছেন না? মানে এইখানে যেটা হচ্ছে এটা তো আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। একে তো হচ্ছে আমাদের চোখের সামনে দেখা, আমাদের মানে হাতের সামনে যে ইতিহাস তৈরি হয়েছে সেই ইতিহাসকে এখানে বিকৃত করা হলো, এবং একই সাথে সাথে
যে আমাদের দলের একজন নেতাকে এইভাবে এখান থেকে হেনস্থা করে বের করে দেওয়া হলো। তো সেইখানে আসলে তখন আক্তার ভাই আমাকে ইশারা করলেন যে তাহমিদ বসে যাও। তো আমি আর কোনো কথা না বলে আমি চুপচাপ বসে গেলাম। তো সেখানে তখন আমি বসে বসে চিন্তা করছিলাম, ধরেন আপনি আসলে ডেমোক্রেটিক সিস্টেমে আপনি ঢুকলেন, তখন আপনার সামনে রাষ্ট্রপতি বসে আছেন, রাষ্ট্রের প্রধান, এবং ডেমোক্রেটিক সিস্টেমের ডেকোরাম অনুযায়ী আপনি রাষ্ট্রপতির সামনে এগুলো কিছু করতে পারবেন না, করার কোনো অধিকার এখতিয়ার আপনার নাই। এখন কথা হচ্ছে এই জায়গায় যে তো যে এখানেই সিস্টেমটা আসলে এই হচ্ছে সিস্টেমটাই- প্রতিবাদকে পরিবর্তন করে, সেটা কি ডেমোক্রেটিক সিস্টেম হতে পারে? মানে ডেমোক্রেটিক সিস্টেম আপনাকে প্রতিবাদের অধিকার দিবে, কিন্তু তার নিজস্ব পদ্ধতির মধ্যে। একটা জিনিস হচ্ছে দ্যাটস গোয়িং অন ফর ফিউ ডেজ নাও, যে এনসিপি এই যে জুলাই পদযাত্রা শুরু করলো, সেই জায়গা হচ্ছে নানা ধরনের সমস্যার সম্মুখীন হলো, আক্রমণের শিকার হলো। ইভেন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারাও কিন্তু আসলে সরাসরি হচ্ছে এনসিপির যে নেতৃবৃন্দ ছিলেন উপস্থিত বিভিন্ন স্টেজে নানান ধরনের কথা বলেছে। এখন তাদের মেজর একটা অভিযোগের জায়গাটা ছিল কি, যে যখন হচ্ছে সরকারের পতন ঘটলো, শেখ হাসিনা সরকার যখন পতন ঘটলো 5ই অগাস্টে, তারপরে যে সরকার ছিল, তারপর যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে হচ্ছে গভর্নমেন্ট ছিল বাংলাদেশে, সেই সময় কেন হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো কেন মেটানো হলো না? এবং আচ্ছা, পাশাপাশি এটা- আরো একটা কোশ্চেন আছে, যে ধরুন এই যে রাষ্ট্রপতিকে নিয়ে বিদেয়ী যে রাষ্ট্রপতি গেলেন চুপু সাহেব, সো ওনাকে নিয়ে বা ওনার পদত্যাগের বিষয় নিয়ে কিন্তু অনেক ধরনের ডিসকাশন হয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে। তো আমরা কেন শুরুতে হচ্ছে বিপ্লবী সরকার গঠন করলাম না? বিপ্লবী সরকার যদি গঠন করতাম, মানে আই ডু আস্ক এ ভেরি লং কোয়েশ্চেন, সরি ফর দ্যাট। সো এই যে হচ্ছে বিপ্লবী সরকার কেন গঠন করলাম না, যদি গঠন করতাম তাহলে তো আপনার হচ্ছে রাষ্ট্রপতির অপসারণের যে কথাগুলো আসতেছে সেটা থেমে যেত। এখন এটা কি হচ্ছে ওই সময়ের ছাত্রনেতারা করেনি যে নিজেদের সেফ না করার না, জন্য? এটা আসলে What was the খুবই- total খুবই- scenario? খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে ধরেন আমাদের দেশে মোটামুটি 5ই আগস্টের পর থেকে, মানে 5ই আগস্ট বিকেলবেলা থেকে যা কিছু হইছে তার সবকিছুর দায় হচ্ছে ছাত্র নেতাদের। যেমন ধরেন 5ই আগস্ট যখন মোটামুটি ঢাকাতে আমরা বিজয় উল্লাস করছিলাম, মানুষ হচ্ছে এদিকে কেউ নামাজ পড়তেছে, শুকরানা নামাজ পড়তেছে, কেউ হচ্ছে এখানে তখন আনন্দে মিছিল করতেছে, বাজি ফুটাচ্ছে, কিংবা হচ্ছে তারা গণভবনে গেল। সেই সময়টাতে আমার যতগুলো স্থলবন্দর আছে বাংলাদেশের, সবগুলো স্থলবন্দরের দখল নিয়ে মারামারি করতেছিল একটা দলের কয়েকটা গ্রুপ। আমার দেশের বিভিন্ন বাজারগুলো নিয়ে মারামারি হচ্ছিল, আমার দেশের সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হচ্ছিল, এবং সারা দেশ থেকে তখন আমাদেরকে কল দিয়ে বলা হইলো, আমাদেরকে অভিযোগ করা হলো, এটা কেমন স্বাধীনতা, এই স্বাধীনতা তো আমরা চাইনি, এখন এইভাবে মানে শেখ হাসিনা তো চলে গেছে, তাহলে কেন এত হানাহানি মারামারি কাটাকাটি হচ্ছে? তো এটা কি সমন্বয়কদের কাছে তখন এটা নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা ছিল কিনা? আমরা কিন্তু পরক্ষণে তো হচ্ছে অনেকবার হচ্ছে ওই নিউজটাও এসেছে যে সমন্বয়কদের মধ্যে অনেকেই আপনার হচ্ছে তাদের বিরুদ্ধে তো ক্রিপ্টোকারেন্সি পাচার, ফান্ডিং, এগুলো অনেক পরের বিষয়। মানে ধরেন 5ই আগস্টে আমরা এখনো 5ই আগস্টের বিকেল বেলাতে আছি। তো সেইখান থেকে আমরা সারা দেশে আমরা সাধারণ মানুষকে আহ্বান করলাম তারা শান্ত হওয়ার জন্য। এবং এটা খুবই ইন্টারেস্টিং, যারা তখন এই মারামারিগুলো করছিল এরা জেনারেল পিপল ছিল না, এরা ছিল পলিটিক্যাল পিপল, যাদের পলিটিক্যাল ইন্টেনশন নিয়ে, যারা জানে যে কোথায় টাকা পয়সা আছে, কোথায় দখল করতে হবে, কোথায় ভাগবটোয়ারা করতে হবে, এবং সেগুলো নিয়ে মারামারি হয়েছে। যখন সারা দেশে এইরকম একটা পরিস্থিতি তৈরি করা হইলো যে সারা দেশে কাটাকাটি হানাহানি হচ্ছে, এর মধ্যে বিপ্লবী সরকারের আলাপ আসলো। যখন 5ই আগস্টেই আমাদের রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিল, তারা হচ্ছে গিয়ে সেখানেই সেনাপ্রধান সহ রাষ্ট্রপতির কাছে তারা সবাই মোটামুটি একটা জায়গায় মেনে নিছে যে তারা হচ্ছে খুব দ্রুত একটা নির্বাচন দিবে, এবং এটা রাষ্ট্রপতিকে রেখেই। এখন দেখেন তারা হচ্ছে তখন যে ইয়েটা বলেছিল যে রাষ্ট্রপতিকে যদি না রাখি আমার এখানে এক ধরনের কি বলে শূন্য অবস্থা তৈরি হবে, সাংবিধানিক শূন্য অবস্থা তৈরি হবে, যেটার কারণে হচ্ছে আমি এগুলা পরে কেন এই ডিসকাশনটা আমার বিরোধী দল মানে বিএনপি এবং অন্যান্য যে দলগুলো তখন ছিল, তারা কেউ চায় নাই যে আমার এখানে কোনো ধরনের সিস্টেমের পরিবর্তন হোক। এবং আমরা যখন আসলে ব্লেমটা করা শুরু করি, আমার একটু কথা শেষ করতে দিন, সেটা হচ্ছে যে ছাত্রদের
ছাত্রদের ক্যাপাসিটি কি ছিল? ছাত্রদের ক্যাপাসিটি ছিল আমরা তখন মুখে বলতে পারতাম, অনেকে সেটা ওবে করতো, অনেকে ওবে করতো না। বাট আমার কাছে তো কোনো কন্ট্রোলড ফোর্স ছিল না যেই ফোর্সকে আমি যা অর্ডার করব তা করবে। যেটা হচ্ছে বাংলাদেশের বলা জনগণ যায় তো ছিল মানে ভাই। যেটা বলা যায় সবাই যে তো একটা আপনাদের ডাকে বিপ্লবী নামছিল। গার্ড, একটা বিপ্লবী গার্ড, মানে একটা বিপ্লবী গার্ড বাহিনী যদি সে সময় আমার কাছে থাকতো তাহলে বিপ্লবী সরকার কেন যে কোনো কিছু তখন বাংলাদেশের করা সম্ভব জনগণ হতো। আপনার মনে হয় না ওই সময় যদি হচ্ছে ডাকতেন দেখেন তাহলে হচ্ছে সবাই মানে জড়ো হতো? বাংলাদেশী জনগণ দেখেন এই ক্যারেক্টারাইজেশনটার তাহলে মধ্যে অনেক ধরনের বিষয় তাহলে আছে। কি দাঁড়ালো? এই তাহলে তো ওই ক্যারেক্টারাইজেশনের সাধারণ মধ্যে জনগণ থেকে রাজনৈতিক বিপ্লবী হয়ে গেল না 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 এই সাধারণ মানুষের সাথে সেখানে রাজনৈতিক মানুষজন আছে, সেখানে জামাতপন্থী মানুষজন আছে, বিএনপি পন্থী মানুষজন আছে, এছাড়া যারা আগে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ থেকে বিদ্রোহ করে আসছে, এরকম অনেকগুলা গ্রুপের অনেক ঘরানার মানুষ আছে। তো আপনি যখন কোনো একটা কথা বলবেন বা কোনো একটা জিনিস বলবেন, এখানে যে ইন্টারনালি ওই সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের স্যাবোটেজ হবে না, সেই স্যাবোটেজ মানে তার কোনো সম্ভাবনা বা কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। বুঝতে পেরেছি। এবং একটা বিপ্লবের got my জন্য answer, হ্যাঁ। যেই ধরনের প্রশিক্ষণ দরকার, যে আগে থেকে আপনার একটা ফোর্স তৈরি করতে হয়, বিপ্লব হওয়ার পর আপনি কি ডিসিশনটা নেবেন সেই জিনিসগুলো রেডি Exactly, রাখতে হয়, হ্যাঁ। সেটা তো এখানে সম্ভব ছিল না। এবং আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা, যে আমাদের আসলে যে রাজনৈতিক দলগুলোকে দায় দেওয়ার কথা বা দেওয়া উচিত ছিল, যারা আমাকে এই সিস্টেমটা পরিবর্তন হতে দেয় নাই, আমরা তাদেরকে নিয়ে কথা না বলে আমরা হচ্ছে এখানে সেই 5ই আগস্ট বিকেলবেলা থেকে ছাত্রদেরকে দায় দেওয়া শুরু করছি, এবং সেই ছাত্রদেরকে দায় দেয়া না, মানে এখন দায়ের পর্যন্ত জায়গাটা কি চলতেছে। আমার বিরতি নেওয়ার আবার সময় হয়েছে, জি। আমি এ ব্যাপারে আরো ডিসকাস করব, কিন্তু যাওয়ার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন হচ্ছে বিশ্ব ফোরামে গেলেন তখন উনি কিন্তু বলছিলেন দিস মানে আপরাইজিং ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। সো এই ডিজাইনের অংশ হিসেবে কেন এই বিপ্লবী গার্ড সরকার থাকলো না? থাকলে তো অনেক কিছুই আচ্ছা, মানে সমাধান হতো। এই বা মেটিকুলাসলি ডিজাইনড, এটার আপনি কি এক্সপ্লেনেশন দিবেন? মানে আমি আপনার ব্যাখ্যাটা শুনতে চাই, এরপর আমি এটার উত্তর। এক্স্যাক্টলি, আমি এই ব্যাপারে হচ্ছে কনভারসেশনে যাব, কিন্তু তার আগে আমার হচ্ছে বিরতিতে যেতে হবে। Sure. বিরতি থেকে এসে এই ব্যাপারে ডিসকাস করছি। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আরও একবার স্বাগত। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের কথা হচ্ছিল জুলাইয়ে আপনাদের অবদান, আপনাদের যে হচ্ছে স্যাক্রিফাইসগুলো ছিল, ওভারঅল যারা আসলে প্রাণ হারিয়েছে, যে বাধা বিপত্তি আপনারা সম্মুখীন করেছেন, সেই জায়গা থেকে আজকের এই জায়গায় হচ্ছে দাঁড়িয়েছেন আপনারা। অনেক কিছুর পরিবর্তন হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হতে পারত, কিন্তু বরাবরই বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আমরা হচ্ছে একটা পপুলারিজমের চর্চা দেখেছি সবসময়, রাইট? যে সাধারণ জনগণ যে জিনিসটা খাচ্ছে আমরা রাজনীতিবিদদের সেই জিনিসটাই বলতে দেখেছি। যে ধরুন যে পার্সে আমি যদি স্লোগানের এইভাবেই বলি যে দিল্লি না ঢাকা, সো ভারতীয় আগ্রাসনের ব্যাপারে হচ্ছে কথা বলেছি, কিন্তু পাশাপাশি এই জিনিসটা কিন্তু আমরা দেখছি যে ভারতের সাথে আপনার কম বেশি সকল দলেরই কিন্তু হচ্ছে সম্পর্ক আছে। নির্বাচনের আগে কিন্তু আমরা দেখেছি যে তাদের সাথে আলোচনা হচ্ছে, ডিসকাশন হচ্ছে, এই একটা পয়েন্ট। আবার বর্তমান সময়ে দাঁড়িয়ে ধরুন এনসিপি যেরকমের হচ্ছে আপনার এই বিএনপির সাথে যে হচ্ছে একটা বোঝাপড়ার যে টানাপোড়নটা শুরু হলো, এবং সেই জায়গা থেকে যে উদ্ভূত পরিস্থিতি, কিংবা বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রদলের সাথে শিবিরের যে ক্লাসগুলো দেখছি, এই জিনিসটার কি চেঞ্জ হবে না বাংলাদেশে? আপনার কি মনে হয়? আপনি তো রাজনীতিবিদ, মাঠে রাজনীতি করছেন, নানা বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন, হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, এগুলো তো আসলেই পরিবর্তন হওয়া উচিত, এবং এগুলো পরিবর্তন হওয়ার জন্যই আসলে জুলাইটা হয়েছিল। তো এটা আসলে আমাদের বলা যায় জাতিগত সামগ্রিক ব্যর্থতা, যে আমরা আসলে এত বড় একটা অপরচুনিটি পাওয়ার পরেও সেটাকে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারিনি। তো শুরুতে আসলে দিল্লি না ঢাকা এই স্লোগানটার কথা যদি আসি, এটা আসলে যতটা না পপুলিজম, তার থেকে বেশি হচ্ছে আমাদের দেশের মানুষের উপরে যে সামগ্রিক যে ফ্যাসিবাদটা ভর করেছিল, তার একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগী হিসেবে ভারত ছিল। এবং সেই ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা, একই সাথে সাথে হচ্ছে মোদি বিরোধী আন্দোলনে যখন বাংলাদেশে এতজন মানুষকে শহীদ করা হলো, একই সাথে সাথে হচ্ছে ভারতের বিভিন্ন ইন্টেলিজেন্স সহ ভারতের পররাষ্ট্রনীতি যখন বাংলাদেশকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে চায়, তখন আসলে এই স্লোগানটা বাই ডিফল্ট, এবং আমরা এটাকে আসলে পপুলিজম মনে করি না, বরং আমরা মনে করি যে এটা ন্যায় এবং এটা ন্যায্য। অবশ্যই, মানে প্রতিবাদ তো করতেই হবে, অবশ্যই সেটা নিশ্চয়ই, কারণ আপনার হচ্ছে সীমান্তে এরকমের হত্যা কোথাও হয় না। অনেকের যে প্রশ্নটা, আই এম নট টকিং অ্যাবাউট মাইসেলফ, আমি যে আমার মতামত দেওয়ার জন্য হচ্ছে দাঁড়াচ্ছি না, না অবশ্যই মিয়ানমারের কিন্তু বর্ডারে আমরা যদি কথা বলি, আপনার হচ্ছে ওই জায়গাও কিন্তু হচ্ছে আমি মানে দেখতে পাচ্ছি যে হচ্ছে মাইন বিস্ফোরণ, সরাসরি গুলি এসে লাগছে। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে দেখেন সেইটা নিয়ে কেন মিয়ানমারের সাথে হ্যাঁ। মানে আপনার হচ্ছে মিয়ানমারের সাথে আপনার ক্ল্যাশটা হচ্ছে শুধুমাত্র ধরেন আমি আপনার সাথে যুদ্ধ করছি, জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, আমি প্রায় সময় দেখতে পাচ্ছি যুদ্ধকেন্দ্রিক বা হচ্ছে সীমান্তের জাস্ট কিছু উষ্ণতা বলা যায়, বা সীমান্ত হচ্ছে মারামারি গোলাগুলি। বাট ভারতের সাথে যে ক্ল্যাশটা, এই ক্ল্যাশটা হচ্ছে হেজেমনিক,
যে ভারত হচ্ছে আপনার 3 দিক থেকে ঘেরা এবং আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চায়। ভারত চায় যে বাংলাদেশের আলাদা কোনো আইডেন্টিটি না থাকুক। তার যে এখানে সীমান্তে হত্যা এবং মিয়ানমারের সীমান্তে হত্যা, এই দুইটা সীমান্ত হত্যার মধ্যে অনেক অনেক ফারাক আছে। এই জিনিসটা হচ্ছে বোঝা লাগবে। আপনার মিয়ানমারের সাথে বলা যায় আমাদের এক ধরনের পররাষ্ট্রনীতির কোনো সম্পর্কই তেমন একটা নাই, এবং মিয়ানমার হচ্ছে পুরোপুরি একটা আইসোলেটেড একটা কান্ট্রি, যার সাথে আসলে পৃথিবীর কারোর সাথেই সেরকম একটা সম্পর্ক নাই। তো এখানে হচ্ছে ধরেন, এবং মিয়ানমারের সাথে কি আমার এই কনসার্নটা উঠে কিনা যে বাংলাদেশ সরকার মিয়ানমারের দাসত্ব করে কিংবা হচ্ছে মিয়ানমারের কাছে এক ধরনের বন্দী, এই আলাপটা কিন্তু কখনো আসে না। বাংলাদেশ সরকার, বাংলাদেশ মিলিটারি, বাংলাদেশের বিজিবি তারা কিন্তু চাইলেই মিয়ানমারের সাথে এই ধরনের একটা মানে যদি মিয়ানমার যদি আমাকে আক্রমণ করতে চায় আমি তাকে পাল্টা আক্রমণ করতে পারবো, এই ধরনের একটা অবস্থা বা এই ধরনের একটা জায়গা আছে। কিন্তু এই একই জায়গাটা আপনি ভারতের সাথে দেখেন, ভারতের সাথে উপস্থিত কিনা। ভারতের সাথে আমার পুরোপুরি পররাষ্ট্রনীতির একটা গভীর সম্পর্ক আছে, এবং একই সাথে সাথে ভারত যে আমাকে নিয়ন্ত্রণ করতে চায়, আমাকে কন্ট্রোল করতে চায় একটা লম্বা সময় থেকে, এই পুরো বিষয়টা এখানে আছে। আমরা দেখছি লাস্ট রেজিমের পুরো যে ফ্যাসিবাদী কার্যক্রম তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের সম্পর্ক আছে। এই জায়গা থেকে আমি দুইটা অ্যানালজিকে আমার কাছে এটা কারেক্ট মনে হয় না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনি যে পপুলিজমের জায়গা থেকে ক্যাম্পাসে হচ্ছে যে সন্ত্রাসবাদের কথা বলেছেন, তো ক্যাম্পাসে আমরা দীর্ঘদিন থেকে ছাত্র রাজনীতির সংস্কারের আলাপটা এনেছি, এবং সংস্কারকে যখন আমরা চেয়েছিলাম তখন ছাত্রদল তার যে পুরাতন ট্রেডিশন ছিল সেই ট্রেডিশন থেকে বের হতে চায় নাই, এবং শিবিরের যে গুপ্ত রাজনীতি সেটা থেকে সে বেরোতে চায় নাই। তার হলগুলোতে কার্যক্রম থাকলেও সে হচ্ছে এটা কখনোই প্রকাশ্যে আনে না এবং এখনও আনছে না। তো শিবিরের গুপ্ত রাজনীতি, ছাত্রদলের ট্র্যাডিশনাল রাজনীতি, দুই দলের এই দুই ধরনের রাজনীতিটা যখন তারা হচ্ছে ক্যারি করতে চায় এবং তারা যখন তাদের কমফোর্ট জোন থেকে বের হইতে চায় না, তখন আসলে আমরা বারবার বলে যাওয়ার পরেও আমাদের এই দাবিটা শুধুমাত্র দাবি হিসেবে থেকে গেছে, এটার আলটিমেটলি কোনো কিছু হয় নাই। এবং ক্যাম্পাসগুলোতে যখন আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ সহ শিবির কিংবা ছাত্রদল তারা হচ্ছে একে অপরের সাথে যখন বিভিন্ন জায়গায় সংঘাতে লিপ্ত হচ্ছে, মারামারি করছে, তখন আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে ছাত্র রাজনীতির সংস্কার, সেই দাবিটা আরও বেশি সামনে আসছে এবং আরেকবার এটার প্রয়োজনীয়তাটা সামনে আসছে। তো আমরা সর্বশেষ যখন জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দাবিটি আবার তুলেছি, এবং আমরা সামনে এটাকে প্রাতিষ্ঠানিকভাবে অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোলার চেষ্টা করব, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট ভাগাভাগি, গণরুম, গেস্ট রুম কালচার থেকে শুরু করে ছাত্র রাজনীতির যে বেসিক কুফলগুলো সাধারণ শিক্ষার্থীদেরকে ভোগ করতে হয়, এগুলো যাতে না হয়, এবং এটা এনশিওর করার জন্য আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সময় স্বল্পতার জন্য আলোচনাটা আরো বেশি বিস্তৃত করতে পারলাম না। আশা করি পরবর্তীতে অন্য কোনো শোয়ে আপনাকে পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আজ আমাদের গেস্ট ছিলেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, সভাপতি জাতীয় ছাত্র শক্তি। জুলাইয়ে রাজনীতির যে পট পরিবর্তন হয়েছে, যারা আসলে জুলাইকে আপহোল্ড করেছে, যারা সাধারণ মানুষকে আসলে সেই স্বপ্নটা দেখাতে আগ্রহ তৈরি করতে পেরেছিল, তাদেরই একজন আমাদের সাথে আজ উপস্থিত ছিলেন। আগামী শনিবার আবারও এরকমই কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। ততক্ষণ অবধি নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।